এটিপি, পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপিকে আমরা কোষের এনার্জি কারেন্সি বলে জানি, কারণ আমরা মানুষেরা যেমন টাকা বা কারেন্সি খরচ করে যে কোনো জিনিস কিনে নিতে পারি বা যে কোনো ধরনের কাজ করিয়ে নিতে পারি, ঠিক তেমনিভাবে জীবকোষও নিজের এটিপির ভাণ্ডার থেকে শক্তি খরচ করে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। তো কাজ করবার জন্য আমাদের কাছে টাকার যা গুরুত্ব, কোষের কাছে এটিপির গুরুত্বও ঠিক ততখানি, হয়তোবা তারও বেশি। আজকে স্টোরিজ ইন বায়োলজিতে আমরা এই এটিপি সম্পর্কে জানব এটিপি আমাদের জীবদেহে কেন ও কিভাবে চক্রাকারে আবর্তিত হয়। এটিপি এক ধরনের নিউক্লিওটাইড। কোষের জেনেটিক পদার্থ ডিএনএ বা আরএনএ গঠিত হয় যে অসংখ্য নিউক্লিওটাইডগুলি নিয়ে, ঠিক সেই রকমই এক ধরনের নিউক্লিওটাইড হলো এটিপি। তবে ডিএনএ ও আরএনএর গঠনে অংশগ্রহণ করে যে নিউক্লিওটাইডগুলি, সেখানে একটি পেন্টোজ শর্করার সাথে একটি নাইট্রোজেন বেস বা ক্ষারক ও একটি ফসফেট গ্রুপ যুক্ত থাকে। কিন্তু এটিপিতে পেন্টোজ শর্করার সাথে একটি নাইট্রোজেন বেস যুক্ত থাকলেও ফসফেট গ্রুপ কিন্তু যুক্ত থাকে 3টি। এই জন্য এটিপিকে আমরা ট্রাইফসফেট নিউক্লিওটাইডও বলে থাকি। আর মনে রাখতে হবে, এটিপিতে যে পেন্টোজ শর্করাটি থাকে সেটি একটি রাইবোজ শর্করা ও যে নাইট্রোজেন বেসটি থাকে সেটি হলো অ্যাডেনিন। হয়তো আমাদের জানা আছে যে কোনো নিউক্লিওটাইডে ফসফেট গ্রুপটি এস্টার বন্ধনী গঠন করে পেন্টোজ শর্করার 5' কার্বনের সঙ্গে যুক্ত থাকে। এটিপির ক্ষেত্রেও প্রথম ফসফেট গ্রুপটি এস্টার বন্ধনী গঠন করেই রাইবোজ শর্করার 5' কার্বনে যুক্ত থাকে। তবে এটিপির বাকি দুটি ফসফেট গ্রুপ কিন্তু প্রথম ফসফেটের মতো এস্টার বন্ধনী গঠন করে যুক্ত থাকে না, বরং এরা ওই প্রথম ফসফেট গ্রুপের সাথে খুবই অস্থায়ী, খুবই দুর্বল ফসফো অ্যানহাইড্রেট বন্ধনী গঠন করে ওই প্রথম ফসফেটের সঙ্গে যুক্ত থাকে। রসায়ন শাস্ত্রে বা কেমিস্ট্রিতে অ্যানহাইড্রেট বন্ধনী বলতে এমন বন্ধনীকে বোঝায় যে বন্ধনী গঠনের সময় এক অণু জল নির্গত হয়। এটিপির ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় ফসফেট গ্রুপ দুটি যখন দুটি অ্যানহাইড্রেট বন্ধনী গঠন করে প্রথম ফসফেট গ্রুপের সঙ্গে যুক্ত হয়, তখনও এক এক করে 2 ধাপে মোট 2 অণু জল নির্গত হয়। আগেই বলেছি, এই ফসফো অ্যানহাইড্রেট বন্ধনী অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়। যেহেতু এক অণু জল বিযুক্ত হয়েই এই বন্ধনী গঠিত হয়েছিল, তাই জল যখন সহজলভ্য হয় তখন খুব সহজেই এই ফসফো অ্যানহাইড্রেট বন্ধনী দুটি ভেঙে গিয়ে এটিপিতে যুক্ত থাকা দ্বিতীয় ও তৃতীয় ফসফেট গ্রুপ দুটি খুব সহজেই এটিপি থেকে বেরিয়ে যেতে পারে। এই ঘটনাটিকে আমরা রসায়নের ভাষায় এটিপির হাইড্রোলাইসিস বলে থাকি। এটিপির হাইড্রোলাইসিসের সময় খুবই গুরুত্বপূর্ণ ও মনে রাখবার মতো যে ঘটনাটি ঘটে তা হলো, প্রতিবার এটিপির হাইড্রোলাইসিসে কিছুটা পরিমাণ শক্তিও নির্গত হয়। যেহেতু এটিপির হাইড্রোলাইসিস বিক্রিয়াতে কিছুটা শক্তি নির্গত হয়, তাই এই বিক্রিয়াটিকে আমরা এক্সোথার্মিক বিক্রিয়া বা তাপমোচী বিক্রিয়া বলে থাকি। তো এ পর্যন্ত আলোচনা শেষে বলা যায় যে এটিপিতে যেহেতু দুটি ফসফেট গ্রুপ খুব দুর্বল বন্ধনী গঠন করে যুক্ত থাকে, তাই এটিপি 2বার হাইড্রোলাইজড হতে পারে এবং এই হাইড্রোলাইসিস বিক্রিয়াগুলি তাপমোচী হওয়ায় 2বারই খুব অল্প পরিমাণে তাপশক্তি নির্গত হয়। প্রথমবার এটিপি হাইড্রোলাইজড হয়ে যখন তৃতীয় ফসফেট গ্রুপটি তার অ্যানহাইড্রেট বন্ধনী ভেঙে বেরিয়ে যায়, তখন একবার শক্তি নির্গত হয়। এইভাবে এটিপি থেকে একটি ফসফেট গ্রুপ বেরিয়ে গিয়ে দুটো ফসফেট গ্রুপ যুক্ত যে যৌগটি গঠিত হয় তাকে আমরা এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট বলি, কারণ এই সময় ওই নিউক্লিওটাইডটিতে দুটি ফসফেট গ্রুপ থাকে। দ্বিতীয়বার শক্তি নির্গত হয় তখন যখন সদ্য উৎপাদিত এই এডিপি নামে নিউক্লিওটাইডটিও হাইড্রোলাইজড হয় এবং এডিপি হাইড্রোলাইজড হওয়ায় দ্বিতীয় ফসফেট গ্রুপটিও বেরিয়ে যায়। এডিপি থেকে দ্বিতীয় ফসফেট গ্রুপটি বেরিয়ে যাওয়ায় একটি ফসফেট গ্রুপযুক্ত যে নিউক্লিওটাইডটি থেকে যায় তাকে আমরা অ্যাডিনোসিন মোনোফসফেট বা এএমপি বলি। তো আমরা দেখলাম যে পরপর 2বার এটিপি হাইড্রোলাইজড হয়ে প্রথমে এডিপি ও পরে এএমপি গঠন করে এবং 2বার হাইড্রোলাইসিসেই কিছু পরিমাণ শক্তির মুক্তিও ঘটে। মনে রাখতে হবে, এই দুটি বিক্রিয়া আবার বিপরীত দিকেও ঘটতে পারে, অর্থাৎ এএমপি থেকে আবার এটিপি সংশ্লেষিত হতে পারে অথবা এটিপি থেকে পুনরায় এটিপি সংশ্লেষিত হতে পারে। অবশ্যই প্রতি ক্ষেত্রে একটি করে ফসফেট এএমপি বা এডিপির সঙ্গে যুক্ত হবে। বিপরীতমুখী এই বিক্রিয়া দুটি তখনই সম্ভব হবে যখন উপযুক্ত পরিমাণ তাপ শক্তি বাইরে থেকে সরবরাহ করা সম্ভব হবে। সরবরাহ করা তাপ শক্তির সাহায্যে দুটি ফসফেট গ্রুপ যখন যুক্ত হবে, তখন তারা নিজেদের মধ্যে আগে যেমন বলা হয়েছিল খুব দুর্বল ওই ফসফো অ্যানহাইড্রেট বন্ধনী গঠন করবে। ফসফো অ্যানহাইড্রেট বন্ধনী গঠন করলে 2 ধাপেই 1 অণু করে জল বেরিয়ে যাবে।
আর তাই বিপরীতমুখী এই বিক্রিয়াগুলিকে আমরা আর হাইড্রোলাইসিস বিক্রিয়া বলবো না, বরং ডিহাইড্রোলাইসিস বিক্রিয়া বলবো। যাই হোক, খুব সংক্ষেপে আমরা বলতে পারি এটিপি হাইড্রোলাইজড হলে শক্তি নির্গত হয়, আর এটিপি সংশ্লেষিত হবার সময় বাইরে থেকে শক্তি সরবরাহের প্রয়োজন হয়। একটি করে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এএমপি থেকে এডিপি অথবা এডিপি থেকে এটিপি সংশ্লেষণের এই প্রক্রিয়াকে আমরা ফসফোরাইলেশন বলে থাকি। এবং যেহেতু ফসফোরাইলেশনে বাইরে থেকে তাপ শক্তি সরবরাহ করবার প্রয়োজন হয়, তাই ফসফোরাইলেশন বিক্রিয়াগুলি যে এক ধরনের তাপগ্রাহী বিক্রিয়া বা এন্ডোথার্মিক বিক্রিয়া তা তো বোঝাই যাচ্ছে। যাই হোক, খুব সংক্ষেপে আমরা বলতে পারি যে এটিপি হাইড্রোলাইজড হলে শক্তি নির্গত হয়, আর এটিপি সংশ্লেষিত হবার সময় বাইরে থেকে শক্তি সরবরাহের প্রয়োজন হয়। এবং শক্তি ত্যাগ করে এটিপির এই ভেঙে যাওয়া বা হাইড্রোলাইজড হওয়া এবং শক্তি গ্রহণ করে এটিপি নামক যৌগের সংশ্লেষিত হওয়া বা গড়ে ওঠা, উভয়মুখী এই দুই প্রক্রিয়ার সাহায্যে এটিপি তার চক্রাকার আবর্তন সম্পন্ন করে, যে চক্রটিকে আমরা এটিপি চক্র বলে থাকি। তো এটিপি চক্র তো আমরা বুঝলাম। এবার আসুন আমরা বোঝার চেষ্টা করি যে কেন জীবজগতে এটিপির এই চক্র প্রাসঙ্গিক এবং জীবজগতের অস্তিত্বের জন্য এটিপি চক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতে আমরা একবার এই প্রসঙ্গে এসেছিলাম, বলেছিলাম যে কোনো কাজ করবার জন্য আমাদের অর্থাৎ জীবকোষের শক্তির প্রয়োজন হয়, আর কাজ করবার জন্য প্রয়োজনীয় শক্তি কোষ পেয়ে থাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন সরল শর্করা গ্লুকোজ থেকে। কারণ গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিজেদের মধ্যে যে রাসায়নিক বন্ধনীগুলি তৈরি করে, সেই বন্ধনীগুলির মধ্যেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের শক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়। তো উদ্ভিদ দেহে সংশ্লেষিত হবার পর বা প্রাণী দেহে শর্করা জাতীয় খাদ্য গৃহীত হবার পর গ্লুকোজ যে অবস্থাতেই জীবদেহে পৌঁছাক না কেন, শেষ পর্যন্ত পরিবাহিত হয়ে আমাদের প্রতিটি কোষে পৌঁছে যায়। তারপর কোষে ওই গ্লুকোজ কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন নামে এক ধরনের বিশেষ প্রক্রিয়ায় জারিত হয়। ফলে গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বন্ধনীগুলি ভেঙে যায় এবং ওই রাসায়নিক বন্ধনীগুলির মধ্যে আবদ্ধ সূর্যের শক্তির মুক্তি ঘটে। গ্লুকোজ জারিত হয়ে মুক্ত হওয়া এই শক্তির সাহায্যেই কোষ বা জীব তার যাবতীয় কাজ সম্পন্ন করে। অর্থাৎ সংক্ষেপে বলা যায়, আমরা যখন খাবার খাই, সেই খাদ্য কিছুক্ষণ পরে আমাদের কোষে পৌঁছে গিয়ে জারিত হয় ও শক্তির মুক্তি ঘটায়। আমাদের কোষ সেই শক্তির কিছুটা অংশ ব্যবহার করে নিজেদের কাজ করে নেয় এবং বাদবাকি অব্যবহৃত শক্তি সাইটোপ্লাজমে বিলীন হয়ে যায়। যেমন আমরা যখন কোনো জিনিসে আগুন ধরিয়ে দিই, তখন তাপ ও আলো রূপে যে শক্তি নির্গত হয়, সেই শক্তি দিয়ে যদি আমরা কোনো কাজ না করি, তাহলে কিন্তু সেই শক্তি এই প্রকৃতিতে বিলীন হয়ে যায়। ঠিক একইভাবে কোষে গ্লুকোজ জারিত হয়ে নির্গত হওয়া শক্তি যদি ব্যবহৃত হলো তো হলো, না হলে সাইটোপ্লাজমেই বিলীন হয়ে যাবে। এবার ভেবে দেখুন, কোষে যদি এইভাবেই সব কাজ হতো, অর্থাৎ খাদ্য জারিত হয়ে নির্গত শক্তি দিয়েই যদি কোষ সবসময় কাজ করত, তাহলে প্রতিদিন প্রচুর পরিমাণে শক্তি সাইটোপ্লাজমে বিলীন হয়ে অপচয় হতো। আর একটি সমস্যাও আছে। সমস্যাটি হলো, আমরা তো জানি যে কোষে সবসময়ই কোনো না কোনো বিপাক ক্রিয়া চলতেই থাকে, তাই সব সময়ই কিছু পরিমাণ শক্তির চাহিদা আমাদের কোষগুলিতে থেকেই যায়। অথচ আমরা তো সবসময় খাদ্য গ্রহণ করি না, বা ধরুন উদ্ভিদেরাও শুধু দিনের বেলাতেই সালোক সংশ্লেষ করতে পারে। তো যখন আমরা কিছু খাচ্ছি না বা অনেকক্ষণ না খেয়ে আছি অথবা কিছু সময়ের জন্য অনশনে আছি, আগে বলা পদ্ধতিতেই যদি কোষ পরিচালিত হতো, তো এই অবস্থাগুলিতে কোষের সব কাজ বন্ধ হয়ে থাকবার কথা, কিন্তু তা তো হয় না। কোষের স্বাভাবিক কাজকর্ম আগের মতোই চলতেই থাকে, সে আমরা খাই বা না খাই। জীবন্ত কোষের কাজ কোনো সময়ই বন্ধ থাকে না। তাহলে যখন আমরা খাদ্য গ্রহণ করি না, তখন কোষের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি কোথা থেকে আসে? কোষে সঞ্চিত শক্তির ভাণ্ডার থেকে। কারণ খাদ্য জারিত হয়ে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে, সেই শক্তির সাহায্যে কোষের মধ্যেই এমন এক যৌগ গঠিত হয় যার মধ্যে শক্তিকে সাময়িকভাবে সঞ্চিত করে রাখা যায়, এবং কোষ তার প্রয়োজন অনুযায়ী ওই যৌগকে ভেঙে তার ভেতরে সঞ্চিত থাকা শক্তির মুক্তি ঘটিয়ে যে সময় তার প্রয়োজন, সেই সময়ই কোষ তার কাজটি করে নিতে পারে। আমাদের জীবজগতের প্রতিটি জীবকোষে সঞ্চিত শক্তির ভাণ্ডার হিসেবে কাজ করা এই যৌগটি হলো এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে কিভাবে ফসফোরাইলেশন প্রক্রিয়ায় বাইরে থেকে সরবরাহ করা শক্তি অ্যাক্টিভ ফসফেট গ্রুপ ও এডিপিকে অথবা অ্যাক্টিভ ফসফেট গ্রুপ ও এএমপিকে ফসফো অ্যানহাইড্রেট বন্ধনী দ্বারা যুক্ত করতে পারে এবং তার ফলে এটিপি বা এডিপি গঠিত হয়।
আমাদের কোষের ক্ষেত্রে বাইরে থেকে সরবরাহ করা সেই শক্তি হলো খাদ্যকে জারিত করে মুক্ত হওয়া শক্তি, অথবা উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের সময় সৌরশক্তির সাহায্যেও কিছুটা এটিপি উৎপন্ন হয়। তো যাই হোক, এবার আসুন আমরা জেনে নেব কোষে এটিপি উৎপাদনের প্রক্রিয়াটি ঠিক কোথায় সম্পন্ন হয় এবং কিভাবে সম্পন্ন হয়। সম্পন্ন হয় আমাদের কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। কোষীয় শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে বেরিয়ে আসা ইলেকট্রন মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দ্বারা বাহিত হয় ও ইলেকট্রনগুলি শক্তি ত্যাগ করে। ইলেকট্রনের ত্যাগ করা এই শক্তির সাহায্যে মাইটোকন্ড্রিয়ার ভেতরের প্রকোষ্ঠ থেকে একটি একটি করে প্রোটন পাম্পড হয়ে বাইরের প্রকোষ্ঠে গিয়ে জমা হয়। এইভাবে ভেতরের প্রকোষ্ঠ থেকে বাইরের প্রকোষ্ঠে প্রোটন গিয়ে জমা হতে থাকার ফলে উভয় প্রকোষ্ঠের মধ্যে প্রোটনের ঘনত্বজনিত বিভব পার্থক্য সৃষ্টি হয় এবং তার ফলে বাইরের প্রকোষ্ঠ থেকে প্রোটনগুলি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভেদ করে ভেতরের প্রকোষ্ঠে ফিরে আসতে চায় তাদের ঘনত্ব নতিমাত্রার দিকে। তো যখন বাইরের প্রকোষ্ঠ থেকে ওই প্রোটনগুলি তাদের ঘনত্ব নতিমাত্রার অনুকূলে বাহিত হয়ে আবার ভেতরের প্রকোষ্ঠে ফিরে আসতে চায় অন্তঃপর্দা অতিক্রম করে, তখন মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত এটিপি সিনথেজ উৎসেচক প্রোটনের ফিরে আসবার ওই গতিশক্তিকে ব্যবহার করে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অবস্থিত অজৈব ফসফেট ও এটিপিকে যুক্ত করে এটিপি গঠন করে ফেলে। এইভাবে কোষীয় শ্বসন প্রক্রিয়ায় যত খাদ্য জারিত হতে থাকে ততই খাদ্য থেকে মুক্ত হওয়া সেই শক্তি এটিপি গঠন করে এবং এইভাবে এটিপি উৎপাদনের মাধ্যমে কোষে সঞ্চিত শক্তির এক ভাণ্ডার গড়ে ওঠে। ঠিক একই ধরনের প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যেও কিন্তু এটিপি সংশ্লেষিত হয়, তবে সেক্ষেত্রে কিন্তু শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয় সৌরশক্তি। সৌরশক্তির সাহায্যে ক্লোরোপ্লাস্টে এটিপি উৎপাদনের এই প্রক্রিয়াটিকে আমরা ফটোফসফোরাইলেশন বলে থাকি। আর কিছুক্ষণ আগে যেমন বললাম, মাইটোকন্ড্রিয়া যেটা হয়, যেখানে খাদ্যের জারণে নির্গত শক্তির সাহায্যে এটিপি উৎপাদিত হয়, সেই প্রক্রিয়াটিকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে থাকি। এইভাবে ফটোফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে উৎপাদিত হয় এটিপি। এটিপি রূপী এই সঞ্চিত শক্তি কোষে যে কোনো সময়ই প্রয়োজন হতে পারে। প্রয়োজন হলে মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি যেখানে তার প্রয়োজন বিশেষ প্রক্রিয়ায় বাহিত হয়ে সেখানে পৌঁছে যায়। একটি উদাহরণ দিই, যেমন ধরুন আমাদের স্নায়ুকোষ বা নিউরনের কোষ পর্দায় অসংখ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে। আমরা জানি এই পাম্পগুলি চালানোর জন্য এটিপির শক্তি প্রয়োজন হয়, কারণ এই পাম্পগুলির সাহায্যে সোডিয়াম ও পটাশিয়াম আয়ন তাদের ঘনত্ব নতিমাত্রার বিরুদ্ধে প্রবাহিত হয়। সেই জন্য যতক্ষণ পর্যন্ত পাম্পগুলির সাথে এটিপি গিয়ে যুক্ত না হয় অথবা এটিপি গিয়ে ওই পাম্পে হাইড্রোলাইজড না হয়, ততক্ষণ পর্যন্ত পাম্পগুলি কাজ করবে না। আর যখন মাইটোকন্ড্রিয়া থেকে পরিবাহিত হয়ে আসা এটিপি এই পাম্পগুলির সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোলাইজড হবে এবং হাইড্রোলাইজড হয়ে এডিপি ও অজৈব ফসফেটে ভেঙে যাবে এবং শক্তির মুক্তি ঘটাবে, তখন ওই পাম্পগুলির সাহায্যে নিউরন থেকে 3টি সোডিয়াম আয়ন বাইরের কলারসে পৌঁছে যায় আর বাইরের কলারস থেকে 2টি পটাশিয়াম আয়ন তাদের ঘনত্ব নতিমাত্রার বিরুদ্ধে নিউরনে প্রবেশ করে। যেহেতু এটিপির শক্তি ব্যবহৃত হয়ে সোডিয়াম ও পটাশিয়ামের এই পরিবহন সম্ভব হচ্ছে, তাই এই পরিবহনকে আমরা সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলে থাকি। তো খুব সংক্ষেপে যদি সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ব্যাখ্যা করতে হয় তাহলে বলতে হবে যে আমরা যে খাবার খাই তা জারিত হয়ে যখন শক্তির মুক্তি ঘটে, সেই শক্তির সাহায্যে এটিপি উৎপাদিত হয়। এই এটিপি কোষে সঞ্চিত শক্তির ভাণ্ডার হিসেবে কাজ করে। আমাদের কোষের যখনই কোনো কাজ করবার প্রয়োজন হয় তখন এটিপিকে হাইড্রোলাইজড করে তার থেকে নির্গত শক্তির সাহায্যে সেই কাজটি করে থাকে। সব ঠিক আছে, আমরা বুঝলাম। এখন শুধু একটি প্রশ্নের উত্তর জানা আমাদের বাকি, যে এটিপি চক্র বা এটিপি সাইকেলের ধারণা কেন এলো। সরাসরি উত্তর দেওয়ার আগে একটি তথ্য জেনে নেওয়া প্রয়োজন। দেখুন, সারাদিনে একটি পূর্ণবয়স্ক মানুষের দেহে তার ওজনের প্রায় সমান পরিমাণ এটিপি সংশ্লেষিত হয়। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের ওজন যদি 70 কেজি হয়, তবে তার দেহে প্রতিদিন প্রায় 70 কেজি এটিপি উৎপাদিত হয়। এত পরিমাণ এটিপি উৎপাদিত হয় তার কারণ হচ্ছে আমাদের প্রতিদিনের বেঁচে থাকবার জন্য যে শক্তির প্রয়োজন হয়, এত পরিমাণ এটিপি হাইড্রোলাইজড হয়েই সেই শক্তি আমরা পেয়ে থাকি। তো ভেবে দেখুন, এডিপি বা এএমপি অথবা অজৈব ফসফেট যদি বারংবার খাদ্যের জারণে উৎপন্ন শক্তির সাহায্যে যুক্ত হয়ে এটিপি সংশ্লেষিত না করত, অর্থাৎ এডিপি এএমপি বা অজৈব ফসফেট যদি রিসাইকেলড না হতো, তাহলে আমাদের দেহে এডিপি এএমপি বা অজৈব ফসফেটের পরিমাণের কী পরিমাণ অসাম্য সৃষ্টি হতো। আশা করি এই ভিডিওটির মাধ্যমে এটিপি কি,
এটিপি কিভাবে উৎপাদিত হয়, কোথায় উৎপাদিত হয় এবং উৎপাদিত এটিপি আমাদের দেহে কী ভূমিকা পালন করছে এবং কেন এটিপি চক্রের প্রয়োজন হচ্ছে বা এটিপি চক্র বলতে আমরা ঠিক কী বুঝি, এই সমস্ত প্রশ্নগুলির একটি সহজ সরল ব্যাখ্যা আমি এই ভিডিওতে দিতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে স্টোরিজ ইন বায়োলজি নামে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।